হাতের এক ইশারায় পুরো পাহাড়কে ছোট বড় করে দিতে পারে ভোলা। তার এই জাদুকরী শক্তি দেখলে যে কারো চোখ কপালে উঠবে। এই শক্তির সাহায্যে সে জঙ্গল থেকে দুর্লভ মাশরুম আর বিশাল বড় বড় মাছ ধরে আনতো। চাচাতো ভাইয়ের ঋণ শোধ করতে ভোলা একটি ধাবা খুলেছিল। ঠিক হয়েছিল যা আয় হবে তার দুজন সমান ভাগে ভাগ করে নেবে। কিন্তু ধাবা ভালো চলতে শুরু করতেই পুরো পরিবারের মনোভাব বদলে গেল। ভোলা জঙ্গল থেকে মাশরুম নিয়ে ফিরতেই কমলা মুখ ফুলিয়ে বলল, আমরা দিনরাত এখানে চুলার সামনে কষ্ট করি। সঙ্গে সঙ্গেই দাদাও ভোলার পাওনা টাকা তার দিকে ছুড়ে দিয়ে বললেন, এই নাও তোমার টাকা, এখনই ধাবা থেকে বেরিয়ে যাও। বিপদের সময় নিজের সবকিছু উজাড় করে দেওয়া ভোলার মনটা ভেঙে গেল। কিন্তু লোভী পরিবার তাকে নির্লজ্জ আর অকর্মা বলে অপমান করে দুধ থেকে মাছি তাড়ানোর মতো বাড়ি থেকে বের করে দিল। চাচাতো ভাই অহংকারের হাসি হেসে বলল, স্বীকার করা এমন কি কঠিন কাজ, এখন থেকে আমি নিজেই সব এনে দেবো। তোমার টাকা নিয়ে এখান থেকে চলে যাও। ঠিক তখনই একটি লাল গাড়িতে করে শহরের সবচেয়ে বড় হোটেলের ম্যানেজার অনামিকা সেখানে এলেন। তিনি সরাসরি ভোলাকে জঙ্গলের বিরল খাবার সরবরাহের পার্টনারশিপের প্রস্তাব দিলেন। এ কথা শুনে পুরো পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। চাচাতো ভাই হিংসায় জ্বলে উঠে বলল, ম্যাডাম, এই লোকটা একেবারে অকর্মা, পার্টনারশিপ আমার সঙ্গে করুন, আমি এর চেয়েও ভালো জিনিস এনে দিতে পারবো। কিন্তু অনামিকা তার কথা সম্পূর্ণ উপেক্ষা করে ভোলার সঙ্গে চুক্তি চূড়ান্ত করলো। কারণ এর আগে তিনি অনেক শিকারীকে জঙ্গলে পাঠিয়েও কাউকে সফল হতে দেখেনি। দাদা দাদি ভোলাকে জোর করতে লাগলেন যেন সে পার্টনারশিপটা তার চাচাতো ভাইকে দিয়ে দেয়। কথা না শুনতেই দাদা লাঠি হাতে তার পেছনে দৌড়ে চিৎকার করে বললেন, এখনই কথা না মানলে আজ থেকে তুই আমার নাতি নই। ভোলা শান্ত গলায় উত্তর দিল, ঠিক আছে, আজ থেকে আমারও আপনাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। যারা শুধু নিজের স্বার্থের জন্য আমাকে ব্যবহার করে, এমন লোভী আত্মীয় আমার দরকার নেই। রাগে দাদা বললেন, আজ থেকে তুইও আমাদের পরিবারের কেউ নস। এরপর ভোলা অনামিকার গাড়িতে উঠে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর কৃষি ব্যবসায়ী সেঠ কোটিপতি করমল সাদা গাড়িতে করে ধাবাই এলেন। তিনি বড় অঙ্কের একটি চুক্তি দিলেন। শর্ত ছিল বিশাল আকারের 4 ফুলকওয়ালা বুনো মাছ, বহু বছর পুরনো কচ্ছপ এবং বড় আকারের অনেকগুলো বুনো ক্যাকড়া সরবরাহ করতে হবে। এত বড় অঙ্কের টাকা দেখে অহংকারে অন্ধ হয়ে চাচাতো ভাই একবারও না ভেবেই চুক্তিতে সই করে দিল। যদিও করমলের সহকারী আগেই সতর্ক করে দিয়েছিল শর্ত পূরণ করতে না পারলে বড় অঙ্কের জরিমানা গুনতে হবে। পরদিন সকালে চাচাতো ভাই আর চাচা অনেক উৎসাহ নিয়ে জঙ্গলে গেল। কিন্তু সারাদিন জঙ্গল চষে বেরিয়েও তারা একটি প্রাণীও ধরতে পারল না। সন্ধ্যায় সহকারীর ফোন এলো, আগামীকাল সকালে সেটজি নিজে এসে সব মাল পরীক্ষা করবেন। এই কথা শুনে চাচাতো ভাইয়ের মুখের রং উড়ে গেল। দাদা ভোলার কাছে ক্ষমা চাইতে একেবারেই রাজি হলেন না। পরিবারের মান সম্মান বাঁচাতে শহরের এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা দিয়ে সব জিনিস কিনে আনলেন। কিন্তু সেই প্রতারক ব্যবসায়ী বাজার থেকে সস্তা খামারের কাঁকড়া আর মাছ এনে তাদের হাতে ধরিয়ে দিল। পরদিন করমল মাল পরীক্ষা করতে এসে এক নজর দেখেই বুঝে গেলেন সবই নকল। চাচাতো ভাই আত্মবিশ্বাসের সঙ্গে একটি কাঁকড়া তুলে বলল, স্যার, এর চেয়ে ভালো বুনো জিনিস আর কোথাও পাবেন না। কিন্তু করমল কাঁকড়াটি উল্টাতেই চাচাতো ভাইয়ের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। কারণ নিচে তাদের নিজের বাজারের সরকারির সিল মারা ছিল। রাগে ফেটে পড়ে করমল তার কলার চেপে ধরে গর্জে উঠলেন, মূর্খ, যদি আমার নিজের বাজারের ফালতু জিনিসই দরকার হতো তাহলে আমি তোমাদের এই ভাঙাচোরা ধাবায় কেন আসতাম। এরপর করমল কিভাবে এই প্রতারক চাচাতো ভাইয়ের উপর বিশাল অঙ্কের জরিমানা চাপালেন আর ভোলা কিভাবে নিজের জাদুকরী শক্তি দিয়ে